সেট ওয়ানের আমাদের যে সেট ওয়ানের যে কোশ্চেনটার অ্যান্সার আমরা করছি, সেই সেট ওয়ানের ফোর্থ পার্ট যে ভিডিওটা সেইটা আমরা করছি। ফোর্থ পার্ট অর্থাৎ বিভাগ ঘ 4 দাগের যে কোশ্চেনগুলো 12টা থাকে 3 নাম্বারের করে, সেই 4 দাগের প্রশ্নগুলো আমরা এখন আলোচনা করব। খুব তাড়াতাড়ি আলোচনা করব। 4 দাগের কোশ্চেন আলোচনা হবে। 4.1 কি বলছে? 4.1 বয়েলের সূত্রটি বিবৃত করো। বয়েলের সূত্র কি না? বয়েলের সূত্র হচ্ছে নির্দিষ্ট ভর ও নির্দিষ্ট উষ্ণতায় কোন গ্যাসের চাপ তার আয়তের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটা তোমরা সবাই জানো, যেখানে ভর ও উষ্ণতা স্থির থাকে। বয়েলের সূত্র। এবারে বলেছে বয়েলের সূত্র থেকে কিভাবে পি সমানুপাতিক ডি দেখানো যায়। বয়েলের সূত্রকে কাজে লাগিয়ে আমাদের দেখাতে হবে পি সমানুপাতিক ডি। তো আমরা কি জানি না, পি সমানুপাতিক 1/v, যেখানে ভর এম স্থির, অর্থাৎ ভর এমটা ধ্রুবক, এইটা আমাদের হয় পি সমানুপাতিক 1/v। তো আমরা এখন কি করব না, আমরা এখানে ডিটা কি বলেছে, ডিটা হচ্ছে ঘনত্ব। আমরা কি জানি না, ঘনত্ব ডি সমান ভর এম বাই আয়তন। তো এখান থেকে তাহলে কি হবে, এম কে যদি আমরা এপাশে পাঠিয়ে দিই, ডি বাই এম ইকুয়ালস টু 1/v। তাহলে 1/v এর জায়গায় কি লিখবো, ডি বাই এম। তাহলে এখানে আমরা চলে আসি পি সমানুপাতিক 1/v এর জায়গায় লিখে দিচ্ছি ডি বাই এম। এম তো এমনিতেই ধ্রুবক, তার মানে এখান থেকে হয়ে গেল পি সমানুপাতিক ডি, অর্থাৎ চাপ গ্যাসের ঘনত্বের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ ঘনত্ব যত বাড়বে চাপ তত বাড়তে থাকবে, পি সমানুপাতিক ডি। অথবা আচ্ছা, অথবাতে একটা প্রশ্ন আছে এখানে। অথবাতে কি রয়েছে, চার্লসের সূত্রটি বিবৃত করো। চার্লসের সূত্র তোমরা সবাই জানো, সেটা আর আমি বলছি না। তো -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন প্রকৃতপক্ষে শূন্য হয়ে যায়, সেটা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে হবে। তো আমরা চার্লসের সূত্রটা কি জানি না, চার্লসের সূত্রে ভিটি ইকুয়ালস টু V0 1 প্লাস মাইনাস টি ডিভাইড বাই 273, এই হচ্ছে আমাদের সূত্র। চার্লসের সূত্রের যে গাণিতিক রূপ সেটা। এবারে বলেছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তনটা শূন্য হয়ে যায়, সেটা আমাদের গাণিতিকভাবে ব্যাখ্যা করতে হবে। তো বলছে -273, তার মানে টি এর ভ্যালুটা টি -273 ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের নিতে হবে। তার মানে আমাদের কি হবে না, ভি -273 মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় V0 1 প্লাস টি এর জায়গায় -273 ডিভাইড বাই 273। তো 273 দিয়ে 77 কাটলো, ইকুয়ালস টু V0 1 মাইনাস 1 ইকুয়ালস টু V0 ইন্টু 0 ইকুয়ালস টু 0, অর্থাৎ গ্যাসের আয়তন কত দাঁড়ালো, 0। কোন উষ্ণতায়, -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন 0। তা আমাদের এই গাণিতিক ভাবে এই হচ্ছে তার ব্যাখ্যা। এবারে কি, এবারে চলে যাব হচ্ছে 4.2 এর অঙ্কগুলো নিজেরা করবে, সহজ অঙ্ক রয়েছে 4-3। 4-3 খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কয়েকটা সালেও এসেছিল 4-3 দাগে। 4-3 আমরা এখন সেই কোশ্চেনটা দেখবো, 4-3 4-3 কি বলছে, দুটি দণ্ড এ বির দৈর্ঘ্য সমান, এ একটা দণ্ড বি একটা দণ্ড, দুজনের দৈর্ঘ্য সমান, অর্থাৎ ডি এরও দৈর্ঘ্য হচ্ছে ডি। দুটো দণ্ড, এ একটা দণ্ডের কথা বলা হচ্ছে, বি আর একটা দণ্ড, দুটো জনের দৈর্ঘ্য ডি সমান। উভয়ের প্রান্তদ্বয়ের উষ্ণতা T1 আর T2। এরও প্রান্তদ্বয়ের উষ্ণতা, দুটি প্রান্তের T1 T2, তারও T1 T2। তার মানে উষ্ণতার পার্থক্য যদি T1 কে আমরা বেশি ধরি, আমি ধরে নিচ্ছি T1 টা গ্রেটার দেন T2, তাহলে সেক্ষেত্রে T1 মাইনাস T2, আর এর ক্ষেত্রেও সেই উষ্ণতার পার্থক্য T1 মাইনাস T2, যেহেতু উভয়ের প্রান্তদ্বয়ের উষ্ণতা সমান। মধ্য দিয়ে একই হারে তাপ পরিবাহিত হবে। একই হারে তাপ পরিবাহিত হওয়া মানে Q ডিভাইড বাই T, Q ডিভাইড বাই T, দুজনে একই হারে তাপ পরিবাহিত হবে। এই হচ্ছে কোন শর্তে এই দুটি দণ্ডের মধ্য দিয়ে তাপ পরিবাহিতা সমান হবে। তো এক্ষেত্রে আমরা কি করব, এর ক্ষেত্রে কিউ বাই টি ইকুয়ালস টু, যেহেতু আমাদের এখানে উপাদান বা ক্ষেত্রফলের কোনো কথা বলা নেই, তাহলে K1 মানে পরিবাহিতাঙ্ক ধরে নিচ্ছি আলাদা, A1 T1 মাইনাস T2 ডিভাইড বাই ডি, ডি দুজনের সমান। এদের ক্ষেত্রে কিউ বাই টি ইকুয়ালস টু K2, যেহেতু উপাদান আলাদা নাকি একই বলেনি, আমরা K2 ধরে নিচ্ছি, ক্ষেত্রফলের কথা বলা নেই, A2 ক্ষেত্রফল, উষ্ণতার পার্থক্য তো T1 মাইনাস T2 উভয়ের সমান, ডিভাইড বাই টি।
এবারে দেখো কিউ বাই টি তুলনা করলে কিউ বাই টি সমান টি ওয়ান মাইনাস টি টু সমান ডি ডি সমান, তার মানে অতএব কে ওয়ান এ ওয়ান সমান কে টু এ টু। এই যে শর্ত, এই শর্তে দুটি পরিবাহীর মধ্যে এইটা যদি সমান হয় কে ওয়ান এ ওয়ান ইকুয়ালস টু কে টু এ টু, তাহলে সেক্ষেত্রে আমাদের দুজনের ভিতর দিয়ে একই হারে তা পরিবাহিত হবে। কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্ক, রৈখিক প্রসারণ গুণাঙ্কের এসআই একক কেলভিন ইনভার্স। রৈখিক প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এসআই একক হয় কেলভিন ইনভার্স। এটা 4-3 হলো। এবারে হচ্ছে আমরা করব 4-4। 4-4 কি বলছো, অবতল দর্পণের সাহায্যে 4-4, 4 দাগের 4 নম্বরটা, অবতল দর্পণের সাহায্যে কিভাবে অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যাবে তা লেখচিত্রের সাহায্যে দেখাতে হবে। অবতল দর্পণের কথা বলছি, অবতল দর্পণে অসৎ, এই হচ্ছে আমাদের অবতল দর্পণ। প্রিন্সিপাল অ্যাক্সিসটা এঁকে দিই, অর্থাৎ প্রধান অক্ষ। এইটা হচ্ছে আমাদের পোল অর্থাৎ মেরু। এখানে আমরা ধরে নিচ্ছি কোথাও একটা বক্রতা কেন্দ্র ও রয়েছে, আর ফোকাস রয়েছে পোল, আচ্ছা ও না, এটাকে পি ধরি, বক্রতা কেন্দ্র সি, সরি সি, আর সি আর ওর মাঝখানে এখানে কোথাও একটা স্থানে আমাদের ফোকাস এ রয়েছে। এখন কি হবে, আমরা যদি ফোকাস এবং মেরুর মধ্যবর্তী স্থানে কোথাও একটা বস্তুকে রাখি, বস্তুকে রেখে দিই, এখন সমান্তরাল আলোক রশ্মি গেল, দিয়ে সে যাবে কোন দিক থেকে, সে যাবে হচ্ছে আমাদের ফোকাস দিয়ে যাওয়ার চেষ্টা করবে, এইভাবে চলে গেল। আর একটা আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে যাবে, এই হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্র, এই বক্রতা কেন্দ্র দিয়ে যেটা যাবে সেটাই পাবে। দেখো দুটো আলোক রশ্মি কখনোই মিলবে না, কারণ পরস্পর দূরে সরে যাচ্ছে। তার জন্য আমাদের কি করব, পিছনের দিকে কাল্পনিক ভাবে তারা এই স্থানে মিলিত হলো, এই হচ্ছে এইখানে আমাদের প্রতিবিম্ব তৈরি হলো। তাহলে এই যে প্রতিবিম্বটা তৈরি হলো, এটা কি, এটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। অসৎ, বস্তুর থেকে বড় হয়ে গেছে মানে বিবর্ধিত, বিবর্ধিত, বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয়ে গেল। এই হচ্ছে আমাদের রেখাচিত্রের সাহায্যে আমাদের দেখা হবে। তাহলে বস্তুটাকে রাখতে হবে কোথায়, বস্তুটাকে রাখতে হবে কেন্দ্র মেরু এবং ফোকাসের মধ্যবর্তী স্থানে। মেরু এবং ফোকাসের মধ্যবর্তী কোনো স্থানে যদি আমরা বস্তুটাকে রাখি, তাহলে তার অসৎ প্রতিবিম্ব হবে এবং বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে। অধিবৃত্তীয় দর্পণের একটি ব্যবহার, ওই একই সঙ্গে প্রশ্ন রয়েছে অধিবৃত্তীয় দর্পণ। গাড়ির, মোটর গাড়ি যে হেডলাইট, সেই হেডলাইটে অধিবৃত্তীয় দর্পণটাকে ব্যবহার করা হয়। 4.5, 4-5 4-5 একটা অঙ্ক রয়েছে, খুব সুন্দর একটা অঙ্ক, সহজ অঙ্ক, একটু তোমাদের মাথা কাটাতে হবে। 4-5, 4.5। তো জল রয়েছে, জলের মধ্যে আবার কাঁচের প্লেট রয়েছে। তাহলে বায়ু থেকে জলে প্রবেশ করলো আলোক রশ্মি, জল থেকে আবার কাঁচের প্লেটে প্রবেশ করবে। আচ্ছা, জল এবং কাঁচের প্লেট এই দুজনের মধ্যে ঘনমাধ্যম, কাঁচের প্লেট ঘনমাধ্যম, জল থেকে কাঁচে যাচ্ছে মানে লঘু থেকে ঘনতে যাচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করো, বায়ু আছে, জল আছে, তার মধ্যে কাঁচের প্লেট আছে। তাহলে আলোক রশ্মি বায়ু থেকে জলে গেল, সেখানে আমাদের কোনো তথ্য এখানে দেওয়া নেই। দেওয়া রয়েছে যখন জল থেকে যখন কাঁচে যাবে, তখন সেক্ষেত্রে যে মানগুলো দরকার সেগুলো আমাদের দেওয়া রয়েছে। আচ্ছা, জল থেকে যখন কাঁচের ভিতরে প্রবেশ করছে, তখন কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে, জল লঘু মাধ্যম, কাঁচ ঘন মাধ্যম, তার মানে লঘু থেকে ঘনতে আমাদের আলোক রশ্মিটা যাচ্ছে। এক্ষেত্রে আপতন কোণ আই সমান কত, আপতন কোণ আই ইকুয়ালস টু 45 ডিগ্রি, 45 ডিগ্রি। জল থেকে কাঁচ, তাহলে জল থেকে কাঁচে যেহেতু যাচ্ছে, তাহলে মিউ ডাব্লিউ মিউ জি জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক আমরা বার করবো। বার করলে কি হবে, মিউ ডাব্লিউ মানে জলের প্রতিসরাঙ্ক উপরে কাঁচের প্রতিসরাঙ্ক। তো কাঁচের প্রতিসরাঙ্ক কত রয়েছে, কাঁচের প্রতিসরাঙ্ক 4√2, 4√2/3। আর নিচে আছে কি, নিচে আছে মিউ ডাব্লিউ, মিউ ডাব্লিউ মানে হচ্ছে 4/3, 4/3, 4/3। কাটাকুটি তোমরা করবে, করে দেখতে পাবে এটা √2, অর্থাৎ জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, যেহেতু জল থেকে কাঁচে কাঁচের মধ্যে আলো যাচ্ছে, তাই জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত, √2 বেরোলো। এবারে আমরা কি বার করতে বলেছি, আমাদের প্রতিসরণ কোণের মান কত। তাহলে মিউ ইকুয়ালস টু ডাব্লিউ মিউ জি, মিউ ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আই। তো এইটা কত, এইটা হচ্ছে √2 সমান সাইন আই মানে সাইন 45 ডিভাইড বাই সাইন আর, প্রতিসরণ কোণ তো বার করতে হবে। তো সেক্ষেত্রে কি হবে, √2 ইকুয়ালস টু সাইন 45 মানে 1/√2, √2 সাইন আর, √2 এর কাছে গুণ হলো 2 ইকুয়ালস টু 1/sin আর। এখান থেকে কি হবে তাহলে, সাইন আর ইকুয়ালস টু, এটা এদিকে যাবে, 2 এর পাশে আসলো 1/2, 1/2 মানে সাইন 30, সাইন, তার মানে আর ইকুয়ালস টু, কম্পেয়ার করলে কি হবে, আর ইকুয়ালস টু 30 ডিগ্রি, অর্থাৎ প্রতিসরণ কোণ কত,
প্রতিসরণ কোণ 30°। এই হচ্ছে আমাদের গেল 4.5। এই 4.5-এ তাহলে প্রতিসরণ কোণ জানতে চাইছে, প্রতিসরণ কোণ হবে কত? 30°। এবারে আমাদের যেটা করতে হবে, এই প্রশ্নে অথবাতে একটা প্রশ্ন রয়েছে, এই 4-5-এর অথবা, সেখানে একটা প্রশ্ন বলছে, অথবাতে একটা প্রশ্ন রয়েছে, অথবা কি প্রশ্ন রয়েছে এখানে? এখানে প্রশ্ন রয়েছে, একটি উত্তল লেন্স থেকে 20 সেমি দূরে একটি বস্তু রাখার ফলে প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া যায় না। 20 সেমি দূরে বস্তু রাখার ফলে, উত্তল লেন্স থেকে 20 সেমি দূরে একটা বস্তুকে রেখেছে, রাখার ফলে তার প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া যাচ্ছে না। তার মানে অবশ্যই অবশ্যই বস্তুটি বস্তুটি ফোকাসে অবস্থিত। কারণ কেন ফোকাসে অবস্থিত আছে বলেছিলাম? ফোকাসে অবস্থিত কেন বলছি? বস্তু ফোকাসে আছে কেন বললাম? বলছে 20 সেমি দূরে বস্তু আছে, বস্তু থাকার ফলে প্রতিবিম্ব কোনো দিকেই পাওয়া যাচ্ছে না, কারণ প্রতিবিম্ব চলে গেছে অসীমে, অসীমে তৈরি হয়ে গেছে। এই অসীমে তৈরি হবে কখন? যখন উত্তল লেন্সের সামনে 20 সেমি দূরে যখন বস্তু থাকবে, অর্থাৎ তার ফোকাসে যখন বস্তু থাকবে, তখনই সে চলে যাবে অসীমে। অর্থাৎ যেহেতু বস্তুটা 20 সেমি দূরত্বে রয়েছে, বস্তুটি 20 সেমি দূরত্বে রয়েছে, 20 সেমি দূরত্বে রয়েছে, এবং সেই কারণে অসীমে গেছে। আবার উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাসে বস্তু থাকলে তবেই সেটা অসীমে যায়। তাহলে এক্ষেত্রে ফোকাসটাই হচ্ছে, ফোকাস ফোকাসই হচ্ছে 20 সেমি। অর্থাৎ এক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 20 সেমি। এই ফোকাসে বস্তু রাখলে তবেই সে চলে যাবে কোথায়? অসীম দূরত্বে চলে যাবে। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে ফোকাস দূরত্ব কত? 20 সেমি। এবারে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5। ওই একই সঙ্গে একটা প্রশ্ন রয়েছে, বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, বায়ু সাপেক্ষে এয়ার মিউ জি গ্লাস ইকুয়ালস টু কত? 1.5 হলে কাঁচ সাপেক্ষে বায়ুর কত? অর্থাৎ জি মিউ এ, এইটা কত হবে? জি মিউ এ কত? তো জি মিউ এ ইকুয়ালস টু কি না 1/a মিউ জি, মানে 1/1.5। তো পয়েন্ট তুললে 10, 5 2 5 3, অর্থাৎ 2/3, অর্থাৎ 0.666 চলতে থাকবে 0.67। এই হচ্ছে আমাদের প্রতিসরাঙ্ক, কার সাপেক্ষে? কাঁচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক। তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্জের সূত্র, এগুলো তোমরা জানো, এগুলো ডিটেলস আর বলছি না, বলতে গেলে আমাদের অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো এগুলো সবারই জানা, বইতে রয়েছে, প্রত্যেকটা যে যেখানে পড়ো টিউশনে সেখানেও করিয়েছে, বা স্কুলে তোমাদের স্যারেরাও সেগুলো করিয়ে থাকবে এগুলো। এবং কিন্তু তবে এই যে এই 4-6 দিকে যে দেখাও যে লেন্সের সূত্রটি শক্তি সংরক্ষণ সূত্রকে সমর্থন করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভালো করে তোমরা দেখে যেও। আচ্ছা, 4-7, 4-7 কি বলছে? 4-7 আছে, একটি বাড়িতে 5টি 60 ওয়াটের বাতি, 4টি 100 ওয়াটের বাতি, 5টি 40 ওয়াটের পাখা আছে। বাতি ও পাখাগুলি দৈনিক গড়ে 4 ঘন্টা করে চলে। বাতি ও পাখাগুলি আচ্ছা দৈনিক 4 ঘন্টা করে চলে, প্রতি ইউনিটের দাম 6 টাকা হলে 1 মাসে কত খরচ হবে? তো সেক্ষেত্রে 1 মাস সমান 30 দিন ধরা রয়েছে। তো একদম একদিনে, আমি ছোট করে করছি, একদিনে তড়িৎ শক্তি ব্যয়, তড়িৎ শক্তি ব্যয় সমান কি? তড়িৎ শক্তি কি? প্রথমে আছে 5টি 60 ওয়াটের বাতি, 5টি 60 ওয়াট, অর্থাৎ 60/1000 মানে কিলোওয়াটে গেল। কত ঘন্টা করে চলছে? দৈনিক 4 ঘন্টা করে, ইন্টু 4, প্লাস আবার 4টি 100 ওয়াটের বাতি, 4 ইন্টু 100 ওয়াট, 100/1000, কিন্তু কত ঘন্টা করে চলছে? এও চলছে কত করে? 4 ঘন্টা করে চলছে, ইন্টু 4। সব আছে, সবগুলোই 4 ঘন্টা করে চলে। তাহলে একবারে 4 গুণ করলেই ভালো হতো। 5টি 40 ওয়াটের পাখা, 5টা 40 ওয়াট, 40/1000 ইন্টু 4 ঘন্টা। তো এইটা পুরোটাকে আমরা একদম বিওটি তে বার করে নিয়েছি, কিলোওয়াট ঘন্টা ইউনিটে বার করলাম। 0.12, এটা হচ্ছে কত? তার মানে 120 120/100 প্লাস 16/10 প্লাস
ডিভাইড বাই 100 এত বিওটি, এত বিওটি। সেক্ষেত্রে কি হবে তাহলে 0.12 প্লাস 1.6 প্লাস 1.2 নয়, সরি 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 1.2 প্লাস 1.6 প্লাস 0.8 এত বিওটি। 3.6 বিওটি একদিনে। তাহলে 30 দিনে কত হয় বলতো? 30 দিনে তাহলে তড়িৎ শক্তি ব্যয় কত না 3.6 ইন্টু 30, 108 বিওটি, 108 বিওটি। এবারে বলেছে এক মাসে খরচ কত হবে, তাহলে তাহলে খরচ কত হবে টাকাতে, খরচ সমান 1 ইউনিটের দাম 6 টাকা, 1 ইউনিটের দাম 6 টাকা, তাহলে 108 ইউনিট খরচা হচ্ছে কিন্তু 6 এত টাকা, এত টাকা, আচ্ছা 648 টাকা। তাহলে এক মাসে তার কারেন্ট বিল কত আসছে 648 টাকা। অথবাতে একটা কোশ্চেন রয়েছে, অথবা অথবাতে একটা কোশ্চেন রয়েছে, তিনটি রোধের অনুপাত 2:3:5, তিনটি রোধের অনুপাত রয়েছে R1:R2:R3 ইকুয়ালস টু 2:3:5, এটা আমাদের অনুপাত দেওয়া রয়েছে। সবচেয়ে কম মানের যে রোধ 30 ওহম, সবচেয়ে কম মানে, সবচেয়ে কম মান কোনটা, এই যে 2 মানে R1 হচ্ছে সব থেকে কম, তার মানটা দেওয়া রয়েছে আমাদের 30 ওহম দেওয়া রয়েছে। তাহলে এটা যদি 30 ওহম হয় তাহলে বাদ বাকি গুলো কত হবে, R1 কত দেওয়া রয়েছে, R1 দেওয়া রয়েছে 30 ওহম। আচ্ছা আমরা যদি অনুপাত ধরে নিই তাহলে R1 কত, R1 হচ্ছে 2x, R2 হবে কত 3x, R3 হবে কত 5x। তাহলে এক্ষেত্রে R1 মানে 2x, 2x ইকুয়ালস টু 30, তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে 15, তাহলে x এর মান যেহেতু 15 হবে তাহলে এই রোধগুলো কি হবে তাহলে, তাহলে রোধগুলো R1 ইকুয়ালস টু 30 ওহম, R2 ইকুয়ালস টু 45 ওহম, আর R3 ইকুয়ালস টু 75 ওহম। এই হচ্ছে আমাদের তিনখানা রোধ বার হলো। এবারে বলেছে রোধগুলিকে শ্রেণী সমবায়ে ও সমান্তরাল সমবায়ে যুক্ত করলে প্রতিটি তুল্য রোধের মান কত হবে। শ্রেণী সমবায়ে যুক্ত করতে হবে, সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে, করলে প্রতি ক্ষেত্রে তুল্য রোধের মান কত হবে সেটা আমরা বার করবো। তো প্রথমে শ্রেণী সমবায়ে যোগ করব। তো প্রথমে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান RP আর S, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে শ্রেণী সমবায়ে যদি আমরা যোগ করি শ্রেণী সমবায়ে, তাহলে সেক্ষেত্রে RS কি হয়, R1 প্লাস R2 প্লাস R3 সবগুলো রোধকে যোগ করতে হয়, 45 প্লাস 75 150। এখন যদি আমরা সমান্তরালে যোগ করি, সমান্তরাল সমান্তরালের ক্ষেত্রে যোগ করলে কি দাঁড়াবে 1/RP, RPটা যদি তুল্য রোধ হয় তাহলে 1/RP ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/, কি করবো আমরা 1/15 কমন নিয়ে নিই, 1/2 প্লাস 1/3 প্লাস 1/5 ইকুয়ালস টু 1/15 ইন্টু 30, 15 প্লাস 10 প্লাস 6, 25 6 31, 2 15, 3 10 5 6, তার মানে দাঁড়াচ্ছে আমাদের কত 31/450, 450। তাহলে এখানে আমাদের RP সমান কি হবে তুল্য রোধ 450 ডিভাইড বাই 31 এত ওহম।
10, 300, এই মান যা হচ্ছে এর থেকে ছোট, দেখতেই পাচ্ছ। 150 এক্ষেত্রে 450 31। আচ্ছা, 450 31, 30 যদি হতো 30 হলে 15। আচ্ছা ঠিক আছে, ছোট। তাহলে এইটা হচ্ছে আরপিটা হচ্ছে 150 আর আরপি হচ্ছে 450/31। তো এক্ষেত্রে আমাদের কাকে দেখতে পাচ্ছি, এটা মান বেরোলো তুল্য রোধের মান। কোন ক্ষেত্রে তুল্য রোধের মান বেশি? আমরা জানি এমনিতে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান বেশি। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান বেশি। তুল্য রোধের মান বেশি হয়ে গেল আমাদের 4.7। 4.7 হয়ে গেল। 4.8 কি করবো এবারে? 4.8, 4.8 কি বলছে? 4.8 আচ্ছা, 4.8 বলছে মানব কল্যাণে নিউক্লিয় বিভাজনের একটি ব্যবহার উল্লেখ করো। তো মানব কল্যাণে নিউক্লিয় বিভাজনের একটি ব্যবহার কি? নিউক্লিয় চুল্লিতে। নিউক্লিয় চুল্লিতে আমরা তেজস্ক্রিয় মৌলকে সেখানে তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি রূপান্তরিত করতে পারি। এই নিউক্লিয় বিভাজনের একটি মানব কল্যাণে ব্যবহার হচ্ছে নিউক্লিয় চুল্লিতে, তাকে ব্যবহার করা হয়। নিউক্লিয় সংযোজনের দুটি শর্ত। নিউক্লিয় সংযোজনের দুটি শর্ত কি? 1 নম্বর শর্ত হচ্ছে মৌলগুলোকে হালকা মৌল হতে হবে। আর 2 নম্বর হচ্ছে মৌলগুলির জন্য মানে এই নিউক্লিয় সংযোজন ঘটানোর জন্য প্রচুর পরিমাণে তাপমাত্রার দরকার হয়। এই হচ্ছে আমাদের দুটো শর্ত। নিউক্লিয় সংযোজনের দুটি শর্ত তাহলে কি হলো? 1 নম্বর কি? হালকা মৌল দরকার হবে, নিউক্লিয় সংযোজনের জন্য হালকা মৌল দরকার। আর 2 নম্বর শর্ত হচ্ছে প্রচুর পরিমাণে তাপমাত্রা দরকার হয় নিউক্লিয় সংযোজন ঘটার জন্য। 4-9 কি বলছে? 4-9 বলছে পটাশিয়াম, লিথিয়াম, রুবিডিয়াম, সোডিয়াম, এই যে মৌলগুলো, এই মৌলগুলোকে ধাতব ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তো আমরা যদি আগে পর্যায় সারণীতে সাজাই একে, তো উপরে থাকে লিথিয়াম, তারপরে হচ্ছে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম। তো ধাতব ধর্ম উপর থেকে নিচের দিকে গেলে বাড়ে। এবারে আমাদের ঊর্ধ্বক্রমে, ক্রমে ঊর্ধ্ব মানে ছোট থেকে বড় সাজাতে হবে। লিথিয়াম, তার থেকে বেশি সোডিয়াম, তার থেকে বেশি পটাশিয়াম, তার থেকে বেশি রুবিডিয়াম, ধাতব ধর্মটা বেশি। সঙ্গে প্রশ্ন রয়েছে পর্যায় সারণীতে কোন পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার ক্রমশ হ্রাস পায় কেন? পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রনের সংখ্যা বাড়ে কিন্তু কক্ষপথের সংখ্যাটা বাড়ে না। ইলেকট্রনের সংখ্যাটা বাড়ে বাইরের কক্ষপথে, কিন্তু কক্ষপথের সংখ্যা বাড়ে না। তাই নিউক্লিয়াসের সঙ্গে বাইরের কক্ষপথের যে ইলেকট্রনের যে সংখ্যা, তাদের মধ্যে যে আকর্ষণ বল সেটা তীব্র হয়। এই আকর্ষণ বল তীব্র হওয়ার কারণে কক্ষপথগুলো একটুখানি কাছের দিকে সরে আসে, তখন সেক্ষেত্রে তাদের আকারটা ক্রমশ হ্রাস পেয়ে যায়। 4-10 কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট। কপার সালফেট মানে হচ্ছে আমাদের CuSO4, এর জলীয় দ্রবণকে আমাদের তড়িৎ বিশ্লেষণ করতে হবে। এটাকে যদি আমরা বিয়োজন বিক্রিয়া করি, Cu2++ SO4 2-, SO4 2-, এখন কি হবে? এই SO4 2- ক্যাথোডে আর অ্যানোডে কি হবে? তো প্রথমে ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোডে পেয়ে যায় ক্যাটায়ন চলে যাবে Cu2+, যে তার দুটো ইলেকট্রন ঘাটতি রয়েছে, দুটো ইলেকট্রনকে সে গ্রহণ করবে, করে কপার ধাতু তৈরি করে ফেলবে। অ্যানোডে কি হবে? অ্যানোডের ক্ষেত্রে SO4 2- যেতে পারবে না। অ্যানোড তড়িৎদ্বার, সেখানে অবিশুদ্ধ কপার দণ্ড রয়েছে, অর্থাৎ Cu, সে দুটো ইলেকট্রনকে বর্জন করবে, করে Cu2+ পরিণত হবে। অ্যানোড বিক্রিয়া। তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে কোন প্রবাহ ব্যবহার করা হয়? না, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা সমপ্রবাহ ব্যবহার করি। সমপ্রবাহ অর্থাৎ ডিসি কারেন্টকে ব্যবহার করা হয়। তারপরে 11 রয়েছে, 11 গুলো নিজেরা করবে আমাদের। হাইড্রোজেন সালফাইড প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য ফেরাস সালফাইড আর H2SO4। শর্ত: সাধারণ তাপমাত্রায় দুজনকে মেশালেই হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতি হয়ে যাবে। আর অথবা বিক্রিয়াটা আমি লিখে দিচ্ছি, FeS ফেরাস সালফাইড প্লাস H2SO4 বিক্রিয়া করলে কি তৈরি হবে? FeSO4 ফেরাস সালফেট সঙ্গে হাইড্রোজেন সালফাইড H2S গ্যাস উৎপন্ন হয়। এই হচ্ছে আমাদের হাইড্রোজেন সালফাইড, অর্থাৎ পচা ডিমের মতন যে গন্ধযুক্ত গ্যাস হাইড্রোজেন সালফাইড, সেটা তৈরি হলো। শেষ প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে বলছে একটি মাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে কিভাবে ইথাইল অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথাইলের মধ্যে পার্থক্য করবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন রয়েছে। 12 নম্বর যে কোশ্চেনটা রয়েছে আমাদের, 4 নম্বরের 4-12, 4-12 নম্বরের যে কোশ্চেন, তা আমরা এখন দেখবো। তা কি বলেছে?
একটি মাত্র রাসায়নিক বিক্রিয়া দ্বারা দ্বারা আমরা ইথাইল অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথারের পার্থক্য করব। তো ইথাইল অ্যালকোহলের সংকেত হচ্ছে C2H5OH, আর ডাইমিথাইল ইথারের সংকেত কি? ডাইমিথাইল CH3O CH3, এই হচ্ছে ডাইমিথাইল ইথারের সংকেত। তো দুটোকে যদি আমরা বলেছে প্রশ্নে একটি মাত্র রাসায়নিক বিক্রিয়া দ্বারা কিভাবে ইথাইল অ্যালকোহল এবং আমাদের একটি মাত্র বিক্রিয়া দ্বারা আমরা কি করব, সোডিয়ামের সাথে বিক্রিয়া করিয়ে দেবো। সোডিয়ামের সাথে বিক্রিয়া ঘটালে কি হবে? সোডিয়ামের সাথে বিক্রিয়া ঘটালে এই যে সোডিয়াম ধাতু গিয়ে হাইড্রোজেনকে তুলে দেবে, দিয়ে নিজে বসে যাবে, অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়া। সোডিয়াম ধাতু গিয়ে এই যে ইথাইল অ্যালকোহল রয়েছে তার মধ্যে থাকা যে হাইড্রোজেন তাকে তুলে দেবে, দিয়ে নিজে বসে যাবে, নিজে বসে গিয়ে কি তৈরি করবে? C2H5ONA সঙ্গে হাইড্রোজেন গ্যাস, অর্থাৎ এই যে C2H5ONA এটা হচ্ছে সোডিয়াম ইথক্সাইড তৈরি করে ফেললো সঙ্গে হাইড্রোজেন গ্যাস। আর এখানে যে আমরা সোডিয়াম মিশিয়েছি এখানে কোনো বিক্রিয়াটা করবে না, কারণ ইথার হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্রুপ, নিষ্ক্রিয় কার্যকরীমূলক, সেক্ষেত্রে ইথারের সঙ্গে সোডিয়ামের কোনো বিক্রিয়া হয় না। তাহলে যে পদার্থটা সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ইথক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করবে সেই পদার্থটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, এবং যে হচ্ছে সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে না সেটা হচ্ছে আমাদের ডাইমিথাইল ইথার। একটি জৈব ভঙ্গুর পলিমার কি? কার্বোহাইড্রেট, সেলুলোজ, এগুলো হচ্ছে সবই জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ। তো 4-12 হচ্ছে আমরা কি করব, স্টার্চ ও জৈব ভঙ্গুর পলিমারের হচ্ছে উদাহরণ হয়। তো 4-12 অথবাতে একটা প্রশ্ন রয়েছে, অথবাতে প্রশ্ন রয়েছে C2H5OH, এইখান থেকে আমাদের দিতে হবে গাঢ় H2SO4 সঙ্গে 170 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 170 ডিগ্রি সেন্টিগ্রেড গাঢ় H2SO4 হচ্ছে একটা তীব্র জলাকর্ষী পদার্থ, তার মধ্যে থেকে জলকে টেনে বার করে নেবে OH, একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, C2H4 দ্বিবন্ধন রয়েছে, এর মধ্যে অ্যালকিন হাইড্রোকার্বন ইথিলিন তৈরি হলো, ইথিলিন। এর সঙ্গে আবার কি বলেছে, এর মধ্যে দিতে বলেছে নিকেল এবং হাইড্রোজেন দিতে বলেছে, সঙ্গে হচ্ছে আমাদের 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া রয়েছে, 200 ডিগ্রি থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড দিতে বলেছে। দিলে কি হবে, এই যে দুটো হাইড্রোজেন দুটো কার্বন সমানভাবে তাকে ব্যবহার করে নেবে, ব্যবহার করলে C2H6 অর্থাৎ ইথেন তৈরি করবে, ইথেন তৈরি হলো। তারপরে কি, এটা হচ্ছে এ পদার্থ নাম ছিল, এটা ABC কে শনাক্ত করতে বলেছে, AB হলো। এবার এখান থেকে আবার একবার দিচ্ছে কি, গাঢ় H2SO4 সঙ্গে 140 ডিগ্রি সেন্টিগ্রেড। দিলে কি হবে, এখান থেকে তৈরি হবে C2H5, জল টেনে বের করে ড্যাশ C2H5, অর্থাৎ ডাইইথাইল ইথার, ডাইইথাইল ইথার, এই হচ্ছে আমাদের 140 ডিগ্রি সেন্টিগ্রেডে এই জিনিসটা তৈরি হচ্ছে। এই হচ্ছে আমাদের 12টা কোশ্চেন গেল। পার্ট 4 ক্লাস 10 আমরা যে সেট করাচ্ছি সেই সেটের 4th পার্টের ভিডিও, অর্থাৎ বিভাগ ভয়ে যে কটা প্রশ্ন ছিল তা শেষ হলো। তোমরা সেট আমাদের থাকবে ডেসক্রিপশনের লিঙ্কে, সেখান থেকে তোমরা সেটটাকে ডাউনলোড করে আগে নিজেরা পরীক্ষা দেবে, তারপরে নিজেরা যাচাই করে নেবে কি কত নাম্বার পাচ্ছ। আমরা এরকম আরো সেট আনবো, আরো অনেক সেট আমরা এইভাবে প্রস্তুতি নিয়ে আসবো তোমাদের সুবিধার জন্য। তোমরা চোখ রাখো আমাদের যে চ্যানেল আলোক বলাই চ্যানেল, নতুন যে দেখছো অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ আমরা সবে মাত্র একটা সেট করালাম, এরকম আরো অনেক সেট তোমাদের সামনে নিয়ে আসবো কয়েকটা পার্টে করে, যাতে তোমাদের খুব সুবিধে হয়। এক কাজ করতে পারো, ভিডিও যদি না খুঁজে পাও প্রথমে যে কোনো একটা ভিডিও থেকে তোমরা এই প্রশ্নগুলোকে ডাউনলোড করবে। এবারে ডাউনলোড করে দেখবে প্রত্যেকটা প্রশ্নের বিভাগ কোড, তার একটা কিউআর কোড দেওয়া রয়েছে, সেই কিউআর কোড যদি তুমি স্ক্যান করো তাহলে সেখান থেকে ভিডিও তোমরা পেয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা সেই সুবিধার্থে করে দিয়েছি ছাত্রছাত্রীরা যাতে খুব সহজে পেয়ে যায়। প্রশ্নটা ডাউনলোড করে নিতে হবে, তারপরে সেখান থেকে প্রত্যেকটা কিউআর কোডকে স্ক্যান করলে প্রত্যেকটা উত্তর তোমরা সেখান থেকে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের আলাদা করে খুঁজতে হবে না, শুধুমাত্র প্রশ্নটাকে ডাউনলোড করতে হবে, সেখান থেকে প্র্যাকটিস করতে হবে এবং কিউআর কোডকে স্ক্যান করতে হবে। করলে তোমরা যে বিভাগের প্রশ্ন সেই বিভাগেই তোমরা ঢুকে যাবে, সেখান থেকে উত্তরগুলো দেখে নিতে পারবে। নতুন যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা কন্টিনিউ দেখো তারা থাকো সঙ্গে, কারণ আমরা আরো অনেক সেট নিয়ে আসবো তোমাদের প্র্যাকটিসের জন্য। চেষ্টা করো
খুব চেষ্টা করো, ভালো করে প্র্যাকটিস করো, সামনেই টেস্ট, কয়েকদিন পরে তার কয়েকদিন পরে ফাইনাল পরীক্ষা। নতুন হলে সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনকে প্রেস করবে, কারণ যখনই আমরা সেটের কোনো কোশ্চেন করবো তখনই তোমাদের কাছে সেই বিষয়ে নোটিফিকেশন চলে যাবে। সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর যেখানে বুঝতে অসুবিধা হবে কমেন্ট করো, আর লাইক তো করছোই। টাটা।